This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সন্ধ্যের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছে, আর স্টুডিও থেকে শর্মিষ্ঠা রয়েছে, আর নিউজ ডেস্ক থেকে শুভজিৎ মিত্র রয়েছে। আর আজ সব থেকে বড় কোন খবর, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অবশ্যই মামলা আদালতে গড়িয়েছে, কারণ এজেন্সির সঙ্গে সংঘাত মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেখানে ইডির যে যুক্তি সেই যুক্তিকেই মান্যতা দেওয়া হলো, বরং তৃণমূল কংগ্রেসের যে যুক্তি সেটা একেবারেই ধোপে টিকলো না। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সি। ইডির যুক্তিতে মান্যতা, তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। আজকে প্রথমত হচ্ছে কি সওয়াল জবাব পর্ব হলো, এবং সেক্ষেত্রে ইডির কোন যুক্তি যেটা মান্যতা পেল এবং তৃণমূল কংগ্রেসের যুক্তি একেবারে ধোপেই টিকলো না? মঞ্জিরা, আজকে শুরুতে ইডির পক্ষ থেকে আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু তিনি সওয়াল করেন, এবং তার যেটা বক্তব্য ছিল যে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। তৃণমূল কংগ্রেস যে মামলাটি করেছে সেই মামলাটি করেছেন শুভাশিস চক্রবর্তী, যিনি আদতে সেদিন যখন তল্লাশি চালাচ্ছিল ইডি সেখানে উপস্থিত ছিলেন না। তাহলে তিনি কি করে জানলেন কিছু জিনিসপত্র সিজ হয়েছে, তল্লাশি কী জিনিসপত্র সেখানে দেখা হয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি প্রশ্ন করেন। যেখানে মামলাকারী নিজেই জানেন না, নিজেই সেখানে উপস্থিত নন, তাহলে তিনি কিভাবে এইগুলি দাবি করছে হলফনামা দিয়ে? ফলে মিথ্যের উপরে দাঁড়িয়ে রয়েছে এই মামলা, তাই এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয়ত, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাৎপর্যপূর্ণভাবে ইডির পক্ষ থেকে আজকের বলা হয় যে আদতে সেদিনকে কিছু সিজই করেনি ইডি। যেরকমটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণার উপরে ভিত্তি করে বলা হচ্ছে। কার্যত কোনো রকম নথি, যেটা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নথি সিজ করা হয়েছে, সেরকম আদতে কিছুই হয়নি। তাহলে কিসের জন্য এই মামলা? আর ঠিক এটা যখন বলা হয় তখন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান আইনজীবী মানেকা গুরুস্বামী তিনি বলেন যে এটা নোট করে দেওয়া হোক, এবং তারপরেই মামলাটি নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে ইডির যে মামলাটি, এটাই ইম্পর্টেন্ট জায়গা শ্রাবন্তী, যেরকমটা তুমি বললে যে কোনো নথি তো ইডি নেয়নি, তাহলে ভোট কৌশল চুরির যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে সেটা ধোপেই টিকলো না। একেবারেই আদালতে এই যুক্তি আজ কোনোভাবেই ধোপে টেকেনি। ধন্যবাদ তোমাকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য, এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী সুজয় পাল। সুজয়, দুটো তো মামলা, একটা ইডির করা মামলা, একটা তৃণমূলের করা মামলা। ইডির করা যে মামলাটা সকালেই দেখেছিলাম তুমি ব্রেক করেছিলে, ইডির আইনজীবী তিনি দাবি করেছিলেন মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে তাই এখানে মুলতবি করে দেওয়া হোক। আদালত সেটা সাড়া দিয়েছে। সুপ্রিম কোর্টে উল্লেখ্য বিষয়গুলো জানতে চাইবো যে পরবর্তীতে কোন কোন ক্ষেত্র ধরে ইডি এগোতে পারে। পাশাপাশি এটাও তো নজর রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের কাছে এই মামলা, মানে যেটা তৃণমূলের আজকে মামলা নিষ্পত্তি হলো হাইকোর্টে, সেই মামলার আগামী দিনে কোনো আইনি পথ খোলা আছে কিনা। সুজয়।
দেখো, প্রথম যে প্রশ্নটা করলে যে ইডি আজকে কলকাতা হাইকোর্টে কার্যত তাদের জয় ছিনিয়ে এনেছে, কিন্তু আসল লড়াই এবার সুপ্রিম কোর্টে, যেটা আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। আর সেই জয় ছিনিয়ে আনতে মরিয়া ইডি, এবং সেক্ষেত্রে তাদের হাতে রয়েছে বেশ কিছু আইনি একাধিক তথ্য প্রমাণের পাশাপাশি রয়েছে তাদের কাছে মোক্ষম অস্ত্র, যেটা প্রতীক জৈনের বাড়িতে ইডি তাদের মোবাইলে রেকর্ড করতে পেরেছিল ইডির অফিসাররা। মূলত দুটো ভিডিও ক্লিপ, যাতে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একটা জায়গায় যে একজন কলকাতা পুলিশের পদস্থ কর্তা সিআরপিএফ জওয়ানকে ধাক্কা দিচ্ছে। কখন ধাক্কা দিচ্ছে? যখন সেই সিআরপিএফ জওয়ান যে ফ্ল্যাটের ভেতরে, অর্থাৎ প্রতীক জৈনের ফ্ল্যাটের ভেতরে যখন তল্লাশি চলছে, সেখানে যেতে সেই অফিসারকে নিষেধ করেছিলেন। তার পাশাপাশি সেই প্রতীক জৈনের বাড়ির মধ্যে যে সার্বিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেখান থেকে নথিপত্র কার্যত ছিনতাই করে নিয়ে আসা, একাধিক পুলিশ কর্তা সেখানে পৌঁছে যাওয়া, মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়ার, সেই সংক্রান্ত কিছু ফুটেজ তাদের কাছে রয়েছে বলে তারা দাবি করছে। ইতিমধ্যেই তারা আইপ্যাকের দপ্তর থেকে যে নথি ছিনতাই করে নেওয়া যে ছবি, সেটা তারা স্ক্রিনশট করে যে তারা পিটিশন দাখিল করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, সেখানে তারা দিয়েছে। তারা প্রয়োজনে এই ভিডিও ফুটেজও তারা দিতে প্রস্তুত। সেই ভিডিও ফুটেজ তারা সংরক্ষণ করে রেখেছে, তাদের মোবাইলে যেটা রয়েছে সেই ফুটেজ তারা সংরক্ষণ করে রেখেছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে দেখাবে। তাদের যে তদন্তে বাধা, ইডির দাবি যে এই তদন্তে বাধার মুখ্য প্রমাণ হচ্ছে সেই ভিডিও ফুটেজ। তার যদি সুপ্রিম কোর্ট চায় সেখানে সেই ফুটেজ দেখাবে, এবং পরবর্তীতে যদি সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তভার দেয়, তাহলে তারা সিবিআইয়ের কাছেও এই সমস্ত ভিডিও ফুটেজ তুলে দেওয়ার জন্য সম্পূর্ণ রকমভাবে প্রস্তুত। ধন্যবাদ সুজয়। ইডিট পরিষ্কার বলা হয়েছে তারা কোনো ডকুমেন্ট সিজ করতে পারেনি, কারণ ডকুমেন্টগুলো ডাকাতি করে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যে কাগজের দাবি করেছিল, ইডি বলেছে যদি কাগজে কোনো দাবি করতেই হয় তাহলে আপনারা মমতা ব্যানার্জিকে এখানে পার্টি করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চান, কারণ ডকুমেন্টগুলো তিনি নিয়ে চলে গেছেন। এইসব কথা শুনে বেগতিক বুঝতে পারে এবং বেগতিক ম্যাটারটা উল্টো দিকে যাবে বুঝতে পারে। তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় ঠিক আছে, যদি কোনো কাগজ নাই, সিজি না করে থাকে, তাহলে মামলাটা পেন্ডিং রেখে লাভ নেই। তখন আমার মামলার বলে এটা ডিসপোজ করা যেতে পারে, মামলাটা ডিসপোজ হয়। কিন্তু ইডি যে মামলাটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ডাকাতির অভিযোগ এনে, সেই মামলাটা পেন্ডিং আছে। সেই মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে বলে আজকে এখানে হিয়ারিং হয়নি, সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে। তৃণমূলের মামলাটা গেল, এই মামলাটা থাকলো। আর এটা পরিষ্কার হয়ে গেল ইডি ডকুমেন্টগুলো নিতে পারেনি, কারণ তৃণমূল চুরি করে, মমতা বন্দ্যোপাধ্যায় কাগজগুলো চুরি করেছে, ডাকাতি করেছে। ম্যাটারটা সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে চোখ থাকবে, কিন্তু খুব মজার হলো যেটাই হলো। অর্থাৎ এখন পুরোটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর, কারণ আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে এবার শুনানি হবে এবং তা তো রয়েছে আগামীকাল। এবং ইডির পক্ষ থেকে ঠিক কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে সুপ্রিম কোর্টে, কারণ এই মামলায় তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজি এবং সিপিকেও পার্টি করেছে। জানাবেন আমার সহকর্মী জ্যোতির্ময় সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আগামীকাল সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে এবং 27 নম্বরে রয়েছে এই কেস। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ইডির তরফ থেকে তাদের পিটিশনে অভিযোগ করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এবারের ঘটনা নয়, তিনি লাগাতার ইডি সিবিআই এর কাজে বাধা দিচ্ছেন। যদি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা না হয়, তাহলে আগামী দিনে সারা দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়াটা কার্যত একটা ট্রেন্ডে পরিণত হবে। কার্যত এটা একটা প্রেসিডেন্ট হয়ে থাকবে যে কোনো জায়গায় কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার কাজ হস্তক্ষেপ করা যায়। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট 22টি ধারাতে অভিযোগ এনেছে ইডি এবং এক্ষেত্রে তারা সিবিআই তদন্ত চাইছে। স্বাভাবিকভাবেই আগামীকাল সুপ্রিম কোর্ট এই অভিযোগের ভিত্তিতে তারা কি পদক্ষেপ নেয় বা অবস্থান নেয়, নজর থাকবে সেদিকে। এবং রাজ্য সরকারের তরফ থেকেও ক্যাবিনেট ফাইল করে রাখা হয়েছে, অর্থাৎ তাদের বক্তব্য এক্ষেত্রে শুনতে হবে। একদম সার্বিক এই বিষয়টা আগামীকাল সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেদিকে নজর থাকছে। ধন্যবাদ জ্যোতির্ময়। যে আইপ্যাক আজকে কয়লা কেস, আগেকার কোনো কয়লা কেস, অনুপ মাঝি লালার কেস, সেই কেসে ইডি এসেছে। আপনার তো সেখানে কোনো কিছু হবার বিষয় নেই, আপনার তো এটা নর্মাল হচ্ছে ইনভেস্টিগেশন, আপনার তো সেখানে যাওয়া দরকার ছিল না, কিন্তু আপনি বরাবরই তাই করে এসেছেন। তাই আপনি সরকারি ইনভেস্টিগেশন বা রেডকে বাধা দিচ্ছেন, এটা একটা খুব খারাপ মেসেজ পাবলিকের মধ্যে গেছে। এবং আইনটা অন্য কেউ যাতে এই সাহসটা না করে, সেজন্য আপনাকে পানিশমেন্ট দেওয়াটা খুব দরকার। তাই জন্য ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারপর দেখা যাক কিভাবে কি করা যায়। প্রবল জরুরি, বিস্ফোরক সব তথ্য,
তাহলে 5 বছর কি 6 বছর কি একটা এজেন্সি ঘুমোতো? আর ঘুমটা কখন ভাঙলো? যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন জানুয়ারির মাঝখান হয়ে গেছে, সামনে বিধানসভা ভোট। এখন ওদের মনে হলো যে 2020 সাল 21 সালের মামলা, সেই সময় আইপ্যাকের মালিক প্রশান্ত কিশোরের বাড়ি যাওয়ার দরকার নেই। এখন প্রতীক জৈন যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রচারের রণকৌশল এবং পরিকাঠামো, তারা আমাদের উপদেষ্টা, আমাদের সহায়ক, ফলে ওইখানে যদি একটু তল্লাশি করা হয় ইডিকে পাঠিয়ে, বিজেপি ভাবলো যে তাহলে তৃণমূলের সমস্ত রাজ্যব্যাপী তথ্যগুলো তুলে আনা যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাহিনী, তিনি তার দলের, আমাদের দলের তথ্য ভাণ্ডার চুরির এই চেষ্টাকে প্রতিহত করেছেন। এটাই তো তামাশা। আসলে আগে চোর পুলিশ খেলা হতো, এখন পুলিশ পুলিশ খেলা হচ্ছে, চোররা পুলিশ পুলিশ খেলা হচ্ছে। দেখুন, কয়লা কেলেঙ্কারিতে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারে আদালতে যাওয়ার হুমকি দিলেন, হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী আইনি নোটিশের জবাব দেননি, দাবি বিরোধী দলনেতা। সময়সীমা শেষ, এবার আইনি পরিণতির সম্মুখীন হতে প্রস্তুত হন। আদালতে দেখা হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমি 3 দিনের নোটিশ দিয়েছিলাম, উনি আমার সম্পর্কে খারাপ কথা বলেছেন। জগন্নাথ কয়লার টাকা তুলে আমাকে দেয়, আমি অমিত শাহজিকে দিই। অমিত শাহজি, রাজনাথ সিংজিরা তারাও ভাগ নেয়। আমি ডিফেমেশন করেছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন পেন ড্রাইভ আছে, আমি বলেছিলাম 3 দিনের মধ্যে প্রমাণ দিন, নইলে ক্ষমা চান। প্রমাণও দেননি, ক্ষমাও চাননি। আমি শুক্রবার দিন 16 তারিখে আমি মামলা, ডিফেমেশন মামলা ফাইল করছি, আমি কলকাতা কোর্টে। আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, শোনালাম আপনাদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বক্তব্যের প্রেক্ষিতে, কয়লা কাণ্ডে ঠিক কি বলেছিলেন অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনি। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি অনেক কিছু করবেন, দেখা যাক কি করেন। উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগলদাবাই করে ফেলেছেন, আদালত কিন্তু তা নয়। আমরা আদালতের ওপর ভরসা রাখি, বিশ্বাস রাখি। ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি। বিচারপতি, মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস রাখি। ভারতবর্ষের সংবিধানকে মানি, মান্যতা দিই। এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে, বাংলার সরকার এবং বাংলার মানুষ কিভাবে আলাদা। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, ফারাক্কার ছবি, ফারাক্কার বিডিও অফিস। সেখানে এসআইআর এর কাজ চলছিল, আর সেখানে এই দলবল নিয়ে ঢুকে পড়েন বিধায়ক মনিরুল ইসলাম। রীতিমতন ভাঙচুর চালানো হয় বিডিও অফিস। ছবিটা একবার দেখুন, মার্ক করে আমরা দেখাচ্ছি। নথি ছিঁড়ে দেওয়া হচ্ছে। বিধায়ক উপস্থিত রয়েছেন, তার নেতৃত্বেই তার অনুগামীরা বিডিও অফিসে ঢুকে গেছিলেন। মানে রাজ্য সরকারের একটা অফিস, সেটা ভাঙচুর করছে কারা? রাজ্যের শাসক দলের কর্মীরাই। নেতৃত্ব থেকে রাজ্যের শাসক দলের বিধায়ক। এই হচ্ছে আজকের ছবি। ঠিক কি ঘটেছিল, ওই বিধায়ক কি যুক্তি দিচ্ছেন অবশ্যই জানবো, কিন্তু তার আগে আরেকবার ছবিটা আপনাদেরকে দেখাই। ভালো করে ছবিটা দেখুন, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আমরা। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এসআইআর এর কাজ চলছে এখন,
রাজ্য সরকারের কর্মী যারা এসআইআর কাজে যুক্ত আছেন তারা এখানে থাকবেন, বিএলও থাকবে, ইআরও থাকবে, এইআরও থাকবে, যারা যারা রয়েছে আর কি পদাধিকার বলে। বিধায়ক ওখানে কি করতে গেছিলেন? না, কৌশিকের সঙ্গে আমরা যোগাযোগ করবো। আমরা বরং দুটো ছবি আরেকবার আপনাদেরকে একসঙ্গে দেখাই, ফারাক্কার ছবি। কৌশিকের কাছে আবারও যাবো। কৌশিক, বিধায়ক ওখানে কি করতে গেছিলেন, কি যুক্তি দিয়েছেন তিনি এই ছবি দেখার পর? দেখো, বিধায়ক কিন্তু সেখানে গেছিলেন যে বিডিও অফিসের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে শুধু শুধু হেয়ারিং এর নামে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, সেই অভিযোগ তুলে তিনি গেছিলেন এবং সেখানে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তিনি বলতে থাকেন যে এসআইআর মানছি না, মানবো না। এর পরবর্তীতে তার উপস্থিতিতেই কিন্তু বিডিও অফিসের ভিতরে ভাঙচুর করা হয় এবং বিডিও অফিসে যে একজন কর্মী ছিলেন তার ঘরের সামনে তাকে লক্ষ্য করে কিন্তু চেয়ার পর্যন্ত ছোড়া হয় এবং কাগজপত্র ছিঁড়ে ফেলা হয় সেই বিধায়কের সামনে এবং এই ঘটনায় কিন্তু উত্তেজনা তৈরি হয় এই বিডিও অফিসকে। এবং যিনি ভাঙছেন তিনি একজন রাজ্যের শাসক দলের বিধায়ক এবং সরকারি অফিস, এই অফিসেই কিন্তু এরকম ভাঙাচোরার মতো ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীতে তিনি সাফাই দিচ্ছেন যে তিনি তার সাথে যারা ছিল তারা অন্য দলের কর্মী এবং তিনি এইসব ভাঙাচোরায় সমর্থন করেন না, তিনি পরবর্তীতে সাফাই দিচ্ছেন। তবে তিনি যে ছোট্ট করে একটা বিষয় জানবো, রাজ্য সরকারের অফিসে ঢোকা হচ্ছে, কাজে বাধা দেওয়া হচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, ওই বিধায়কের বিরুদ্ধে বা তার অনুগামীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কি? ছোট করে দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিধায়কের বিরুদ্ধে বা তার অনুগামীদের বিরুদ্ধে কোনো এখনো পর্যন্ত কিন্তু মামলা দায়ের করা হয়নি। তবে যেটা আমরা নজর রাখো, মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছিলেন একবার শোনাই। সবাইকে বলবো, আপনারা বিএলও অফিসে গিয়ে অথবা ইআরও অফিসে গিয়ে অথবা ডিএম অফিসে গিয়ে আপনাদের অভিযোগ জমা করুন যে আমার নামটা কেন বাদ হলো, বা জানতে চান আমার নামটা আছে কি নেই। আর যখনই কেউ হিয়ারিং পাবেন দয়া করে ওদের বলবেন যে আমি তো আমার যে ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টের রসিদ কোথায়। আর বাল্ক হিসেবে কেউ জমা দিলে সেগুলো গ্রহণীয় নয় অ্যাজ পার ল। সেখানে যদি কেউ ভয় পেয়ে থাকেন তাকে বলবো ছুটি নিয়ে বাড়িতে বসে থাকুন, কিন্তু জনগণকে ডিস্টার্ব করবেন না, জ্যান্ত লোককে মৃত বানাবেন না। কাগজ আমরা দেখাবো না, ঠিক আছে, মরতে রাজি আছি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, ধন্যবাদ। ভোটার কার্ডের মান্যতা দিবা না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবা না, তুমি আমার ওই 1986-83 মুক্তিমুখের দলিল চাইছো, হ্যান্ড চাইছো, তারপরে 7টা ছেলে পিলে আছে, তোমার বাপকে যেরকম হবে ধানের বাদ সেরকমই হবে। যে পার্টির মুখ্যমন্ত্রী ফাইল চুরি করতে বা ফাইল ডাকাতি করতে যায়, তার দলের একজন এমএলএ বিডিও অফিসে মারামারি করবে, বিডিও অফিসে গন্ডগোল করবে, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। নির্বাচন কমিশন দেখুক যে পশ্চিমবঙ্গে কিভাবে এরা হ্যান্ডেলিজম করে এবং সেই জন্য এখন থেকে উপযুক্ত ব্যবস্থা প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে অর্ডার দেওয়া যে বিধায়ক হোক বা সাংসদ হোক এই ধরনের ভ্যান্ডালিজম যারা করবে তাদের যেন কেন্দ্রীয় বাহিনী পেছন লাল করে দেয়। সেটা করলেই দেখবেন সব গুন্ডামি মস্ত চুপ হয়ে যাবে, কেউ আসবে না, বাড়ি থেকে বেরোবে না, মন্ডলের ইসলামের মতো ডাকাতরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিচারিতাটা এইটাই, যেখানে বিডিও সবকিছু দেবে সেখানে বিডিও এসডিওকে মানা করে দিয়েছে, ডিএম থেকে মানা করে দিয়েছে তোমরা দিও না, অর্থাৎ দেখাবে এটাকে এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি। নির্বাচন কমিশন দিল্লিতে তার হয়ে 88,000 তৃণমূল সরকারের কর্মচারীরা কাজ করছে, যাদেরকে দিদি বলছে চিন্তা নাই আমি আছি। তাহলে বুঝুন গোটা গেমটা। হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন। আর আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঠান্ডা আছে কোথাও? আজকে বিডিও অফিস ধ্বংস করছে একজন বিধায়ক দাঁড়িয়ে, পুলিশ প্রশাসন দেখতে পায় না যে একটা বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আটকাতে পারে না।
এটা অন্য পার্টির লোকদের তো বিডি অফিসে ঢুকতে দেয়। তৃণমূল কংগ্রেস একটা ধ্বংসাত্মক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস দেশের সংবিধানকে মানে না। তারা এই মুর্শিদাবাদ জেলা শুধু নয়, অনেক জেলাকে বা এই বাংলাটাকেই আলাদা দেশ গড়তে চায়। সেই জন্য জেহাদিদের মতো কাজ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে, হত্যার রাজনীতি করে, ধ্বংসের রাজনীতি করে। এর আগে সিএএর সময় ট্রেন পুরানোতেও এরা ছিল, এখন আজকে এসআইআর মানছে না। আরে এসআইআর ভারতের সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের। মানছো না তাহলে দেশ ছেড়ে চলে যাও। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আইন মানবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, প্রশাসনিক দপ্তর ভাঙচুর করবে। মামার বাড়ির আবদার নাকি এগুলো? অন্যদিকে কল্যাণী সেখানেও রীতিমতো তুলকালাম মুখোমুখি তৃণমূল এবং বিজেপি। সেখানে অবশ্য কারণ হচ্ছে ফর্ম 7। তৃণমূল অভিযোগ করছে যে অবৈধভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, যদিও পাল্টা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করছে যে অবৈধভাবে নাম তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল, এবং এই কারণে বিজেপি বিধায়ককে মহকুমা শাসকের অফিসে ঢুকতে বাধা দেয় তৃণমূল। অবৈধ নাম রাখার চেষ্টা পাল্টা অভিযোগ বিজেপির। তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ চলল মহকুমা শাসকের দপ্তরে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে প্রসেসটা করছে সেই প্রসেসে এরা ইন্টারফেয়ার করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাইরেকশন এইগুলো করছে। তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ তারা করতে যাচ্ছে এসআইআরে, সেই এসআইআরে সম্পূর্ণভাবে এরা ডিস্টার্ব ক্রিয়েট করছে। এবং আমরা অবজেকশন যেটা দেব সেটা হচ্ছে ফর্ম 7-এর অবজেকশন আমাদের দেওয়ার কথা। যে বিধায়কের ফাইল নিয়ে বেরোলে গাড়ি আটকে দেবেন, কিসের ফাইল বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের কাছে খবর আছে উনি কালকে বাল্ক এসডিও সাহেবের এখানে মিট করেছেন, ওনারা বাল্ক একটা ফর্ম জমা দিতে চাইছেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 7 নম্বর ফর্মে কি আছে বিজেপি, যে ট্রেড করে একদম মার্ক করে তৃণমূলের ভোটারদেরকে নাম কাটতে চাইছেন বিজেপির বিধায়ক। প্রশাসনের কাছে আমরা আপিল করব যে সমস্ত গাড়ি চেক করতে হবে। 7 নম্বর ফর্মে কি আছে, তৃণমূলকে বাদ দেওয়া যাবে? এইটাই যদি চক্রান্ত হয়, আমরা এই চক্রান্তর বিরুদ্ধে যে লড়াইতে নেমেছি, এই লড়াই আমরা তাদের এই চক্রান্ত ব্যর্থ করব। আর এবার হুগলির দিকে নজর রাখবো, তার কারণ ফর্ম 7 সেটা নিয়ে বিক্ষোভ, বিজেপির বিক্ষোভ। এসডিও অফিসের সাময়িক বন্ধ, সেই জন্য শুনানি বন্ধ হওয়ায় দেখতে ছুটলেন জেলা শাসক। কর্মীদের নিয়ম বোঝাতে বিজেপি নেতা সুরেশ সাউকে নির্দেশ দিলেন ডিএম। আমরা দেখতে পাচ্ছি মানে প্রশাসনিক দপ্তর না তৃণমূলের পার্টি অফিসে এসেছি আমরা বুঝে উঠতে পারছি। ডিএম এসেছিলেন, কি বললেন? তার কথা শুনেই তো আবার 10খানা করে ফর্ম নিয়ে গেল, তো সেটাও তারা প্রত্যাখ্যান করছে যে এটাও নেবে না। তিনি যেরকম বললো সেই অনুসারে তো এখানে অনেক বিএলও, আমাদের বিএলও রয়েছে, অনেক বিএলএ টু রয়েছে, সবাই বিএলএ। তারা 10খানা করে ফর্ম নিয়ে গেছে, সেগুলো এখন বলছে নিতে পারবে না। আবার কি ধরনের, এখন কি করবেন? আমরা তো প্রশাসনের কাছে এসেছি, আমরা আমাদের উপরের আধিকারিক যারা রয়েছে, আমাদের দলের নেতৃত্ব যারা রয়েছে তাদের কাছে আমরা জানাবো। আমাদের ম্যাক্সিমাম যে গাইডলাইন আছে, 10টি যে ফর্ম আছে অ্যান্ড বিএলও যে আছে সেটা দেওয়ার কথা আছে। ওখানে যদি কেউ আননেসেসারি ওখানে ঢুকতে ইস্যু করবে, আমাদের যে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে তার একটু অসুবিধা হচ্ছে। সে নিয়ে আমি শুনলাম এখানে কিছু লোকজন এসেছে, ওখানে হিয়ারিং প্রসেস একটু স্টপ হচ্ছে, তার জন্য আমি এসেছি, দেখলাম কি আছে। ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল ফ্রম পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বিজেপি, ওনাকে বোঝানো হয়েছে যে প্রসেস এ আছে, পদ্ধতি এ আছে, এটা ফলো করতে হবে। আশা করছি কি ও বুঝবে, প্লাস আমাদের যে হিয়ারিং প্রসেস আছে এটা চলতে থাকবে। দেখুন, এসআইআর এর কাজ চলছে, আজ থেকে ঠিক 1 মাস পরে ভোটার তালিকা প্রকাশ পাবে। কিন্তু তার আগেই আমরা দেখলাম বেলডাঙ্গায় সেখানে গণ ইস্তফা দিলেন বিএলওরা। যে খবর পাচ্ছি আমরা, 35 জন বিএলও তারা ইস্তফা দিয়েছেন। তারা রীতিমতন বিডিওর ঘরের সামনে বিক্ষোভ দেখান। এসআইআর এর কাজে আপত্তি রয়েছে তাদের, তাই তাদের এই ইস্তফা। বৈধ ডকুমেন্ট দেওয়া হচ্ছে, বৈধ কাগজপত্র দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে বিভিন্ন সময়। এদের এক কথায় এরা সবাই বৈধ ভোটার, এবং এলাকার এরা ভূমিপুত্র, এলাকারই বাসিন্দা। কিন্তু সামান্য মানে ভুলের কারণে হয়তো তাদের 1-2 বাচ্চা, তারপরে 6টা লিঙ্ক দেওয়া হয়েছে বা 6-এর বেশি লিঙ্ক দেওয়া হয়েছে, এরকম অভিযোগ নিয়ে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাদের হয়তো বয়সের একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সের কারণ থেকে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে।
তবে শুধুমাত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা নয়, হাওড়াতেও 17 জন বিএলও এই কাজের চাপ নিতে পারছেন না, এই অভিযোগ তুলে ইস্তফা দিলেন। এবং 17 জন কাজের ইস্তফা দেওয়ার পর বলছেন যে তারা কাজের চাপ নিতে পারছেন না। ডোমজুড়ের বাঁকড়ার 2টি পঞ্চায়েতের 17 জন বিএলও ইস্তফা। কমিশনের ভুলের জন্যই ভোগান্তির অভিযোগ করছেন তারা। আমরা বেলডাঙ্গা এবং ডোমজুড়ের ছবি দেখতে পাচ্ছি। বেলডাঙ্গা যেখানে 35 জন বিএলও ইস্তফা দিলেন, তারাও বলছেন কাজের চাপ নিতে পারছে না। ডোমজুড়ে একটি পঞ্চায়েতে 17 জন, 2টি পঞ্চায়েতে 17 জন বিএলও তারা ইস্তফা দিয়ে বলছেন যে নির্বাচন কমিশনের ভুলের জন্যই এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। যত সময় যাচ্ছে কমিশন, ইলেকশন কমিশন তার স্বৈরাচারী মনোভাব থেকে বিভিন্ন বিষয়কে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সেগুলোকে হেয়ারিং প্রসেসে ফেলে দিচ্ছে। এবারে যেখানে ভোটারের প্রত্যেকটা ডকুমেন্টস ভ্যালিড এবং সঠিক, সেইখানে কমিশনের ভুল সেই ভোটারের ওপরে বর্তাবে কেন, বা সেই কমিশনের ফল্ট আমরা বিএলওরা নিতে যাব কেন? না, আমাদের প্রচুর চাপের মধ্যে আমাদের রেখে দিয়েছে, যেগুলো অযৌক্তিক চাপ, যেগুলো অযৌক্তিক চাপ। একটা যুক্তিযুক্ত চাপ হলে আমরা তা মাথা পেতে নেবো এবং এতদিন পরেও এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আজ থেকে বলছি যে আমরা রিজাইন দিচ্ছি। না, এটা তো ঘটনা, যেমন নাগরিকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, ঠিক একইভাবে বিএলএরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন এমনভাবে মানুষের ওপর চাপ তৈরি করছে, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আজকে এইভাবে যদি তারা যৌক্তিক বৈষম্য দেখিয়ে, আনম্যাপ দেখিয়ে বিভিন্নভাবে আজকে তাদের উপর চাপ দিচ্ছে, তারা কাজ করতে পারছে না, প্রেশার নিতে পারছে না, তাই তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, এসআইআর পর্বে বিএলওদের একাংশের বিক্ষোভ আমরা দেখেছি। এবার গণ ইস্তফার হুঁশিয়ারি। মঙ্গলকোটের ঘটনা, কমিশনের বিরুদ্ধে জোর করে চাপ দেওয়ার অভিযোগ। একই সঙ্গে নিরাপত্তাহীনতারও অভিযোগ করেছেন কেউ কেউ। তথ্যগত অসঙ্গতির নামে জোর করে কাজ চাপানোর অভিযোগ। ব্লক অফিসে কমিশনের দফতরে ডেপুটেশন দিলেন মঙ্গলকোটের 236টি বুথের বিএলও। তৃণমূল কংগ্রেসের কথায় কমিশন চলে না, কটাক্ষ বিজেপির। কমিশনকে দিয়েই নিজেদের দুর্বলতা ঢাকতে চাইছে বিজেপি, পাল্টা তৃণমূল কংগ্রেস। একজনের 4টে সন্তান আছে, তাকে 6টা সন্তান দিয়ে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ওই ব্যক্তিকে যখন নোটিশ সার্ভ করতে যাচ্ছি, ওই ব্যক্তি বলছে আমার যে বাকি 2টো সন্তান আছে, ইসাই সেই দুটোকে খুঁজে দিক, আর না হলে আপনি ভুল করেছেন। এই ভুলটার, এই কথাটার উত্তর কে দেবে স্যার? আমরা যখন জানতে চাইছি ইসাইয়ের কাছ থেকে, না ইসাই আমাদেরকে উত্তর দিচ্ছে। অতি অবশ্যই লিখিত নির্দেশ প্রকাশ করুক ইলেকশন কমিশন। আমরা যে কাজটা করব তার লিখিত নির্দেশ চাই, হোয়াটসঅ্যাপের নির্দেশ আমরা মানব না। আমাদের আন্ডারে যে সুপারভাইজার দেওয়া হয়েছে, ওনারা ওপর থেকে ফোন করে তদারকি করে দিচ্ছেন। ওনারা কিন্তু ফিল্ডে যাচ্ছেন না আমাদের সঙ্গে, না হিয়ারিংয়ের চিঠি দিতে, না হিয়ারিংয়ের চিঠিকে বলে আসতে যে এরপর কি হচ্ছে, আমাদেরকে পাবলিক আক্রমণ করছে। আমরা যখন মুজলেখা দিয়ে যে হিয়ারিং আমরা করিয়ে দিচ্ছি, একটা ডিসক্রিপেন্সি ফিল আপ করে দিচ্ছি, তাহলে বিএলওর মুজলেখার কোনো দাম নাই, তারপরেও কারো হিয়ারিং ডাকা হবে। আমরা যদি এরকম যদি আমাদের উপরে যদি বিশ্বাস হারিয়ে যাই, মানে ইসিএল ডিপার্টমেন্টে, তাহলে ইসিআই ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু আমরা গণ ইস্তফা দেবো। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, দিদিমণি চাইছেন যে এই বিএলওদেরকে দিয়ে আন্দোলন করিয়ে এসআরআই প্রক্রিয়াকরণে ব্যাঘাত সৃষ্টি করতে এবং নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করতে। এই চাপ নির্বাচন কমিশনের তৈরি হলেও নির্বাচন কমিশনের সেটা সহ্য করবে। যদি কারচুপি করা হবে তাহলে বিজেপি এত ভোট পেল কোথা থেকে? তাহলে 77টা সিট যে করে জিতলো, সেগুলো কি বিজেপি কারচুপি করেছিল না? আমাদের যদি আমাদেরটা কারচুপি বলা হয়, তাহলে ওরা যেগুলো জিতেছে সেগুলো ওদের কারচুপি করেছিলেন। আসল কথা তা নয়, তাদের দুর্বলতা ঢাকার জন্যে বিভিন্ন গল্প ফাঁদাচ্ছে। তারা দেখে যে ইডি, সিবিআই এই কত সবই ফেল হয়ে গেল, এইবার দেখি নির্বাচন কমিশনকে যদি দিয়ে কিছু করা যায়, যেমন বিহারে, মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে করেছে, এখানেও সেরকম করতে পারি কিনা। কিন্তু সেখানে তো মমতা ব্যানার্জি ছিল না, এখানে মমতা ব্যানার্জি।